তো এই যে কলকাতা পুলিশের হয়ে কাজ করতে গিয়েছেন, বিভিন্ন জায়গায় লাইফ রিস্ক নিয়েছেন, কোনোদিন গুলি চালাতে হয়েছে? হ্যাঁ, হয়েছে। দুটো ঘটনা তো মনেই পড়ছে। একটা হচ্ছে আপনার হরিণঘাটাতে, সম্ভবত বাবু মিত্তির ওর নামটা আমি ভুলে গেছি, ও ব্যাংক ডাকাত। আচ্ছা। ওকে ধরার জন্য গিয়েছিলাম। ওর কোথায় থাকে খবর তো পাচ্ছিলাম না, থাকতো ওর অরিজিনাল বাড়ি এখানে শিয়ালদার দিকে। আচ্ছা। তো একটা সোর্স মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে ও কাউকে বিয়ে করেছে, তার বাড়ি হচ্ছে কাঁচাপাড়া। তো আমরা গিয়ে কাঁচাপাড়ায় রাত্রি রেড করলাম। তো বলবে না কেউ, তো ঘর সার্চ করতে করতে একটা চিঠি পেলাম। ছোট বোন বড় বোনকে লিখছে, আমাদের নতুন জামাইবাবু কিরম হলো। ভেরি মানে খুব কম দিনের চিঠিটা, মানে বোধহয় কাছাকাছি দিন দিনের। 15 আগের চিঠি। এবারে যখন ধরেছি চেপে, তখন স্বীকার করলো ভদ্রমহিলা, বললেন যে হ্যাঁ আমার মেয়ে বিয়ে করেছে, ও হরিণঘাটার ওই দিকে থাকে। তো তখন ওখান থেকে বেরোই, গিয়ে বৃষ্টি ফিষ্টি হচ্ছে, গাড়ি নিয়ে কোনো রকমে এসে, তখন তো রাস্তা এত ভালো ছিল না। এবারে উনি বলছেন যে আমি কিন্তু ঠিক দূর থেকে, গাড়ি থেকে আমি চিনতে পারবো না, আমায় হেঁটে নিয়ে গেলে চিনতে পারবো। মানে এই মহিলা বলছেন? হ্যাঁ। তো আমরা গাড়ির থেকে ওনাকে নামালাম বেশ কিছুটা আগে, মানে যে জায়গাটায় উনি বললেন সেখান থেকে নেমে হাঁটা শুরু করলাম। এবারে সকাল হয়ে যাচ্ছে, সুতরাং তাড়াতাড়ি করতে হবে। আমাদের একজন সিপাই ওকে এটা কাঁধে চলছে তুলে যখন নিল। কটার সময়? রাত কটা? রাত না, তখন সকাল হয়ে গেছে, আচ্ছা, ভোর প্রায় হয়ে গেছে। মানে ভোর হয়ে আসছে, 5টা হবে। হুম। এক সিপাই ওকে, ভদ্রমহিলাকে কাঁধে তুলে দৌড়তে শুরু করলো, আমরাও দৌড়চ্ছি। আর উনি দেখছেন, দেখে দেখে একটা ঘরকে আইডেন্টিফাই করলেন। মানে কাঁধে নিয়ে কি করে দৌড়চ্ছে? কাঁধে নিয়ে দৌড়চ্ছে, কিছু তো করার। ভদ্রমহিলা খুব একটা ভালো বড় সড়ো চেহারা নয়। আচ্ছা, যাই হোক, তবু মানে কোলে কাঁধে করে নিয়ে হ্যাঁ, একজন মহিলাকে নিয়ে হ্যাঁ, মানে ডাকাত খুঁজতে বেরোনো। হ্যাঁ। উপায় নেই, কারণ সকাল হয়ে গেলে তো বেরিয়ে চলে যাবে সে। আচ্ছা। দূর থেকে দেখতে পেলেই তো সে চলে যাবে। আর ওটা মিস করা মানে আমাদের আর নেক্সট ট্র্যাকটা কবে পাবো আমরা জানি না। তো গিয়ে দেখলাম একটা টিনের ঘর, ওপরে টিনের চাল, পেছনের দিকটা হচ্ছে দরমার বেড়া। ওই প্রতাপ মিত্র ছিল আমার সঙ্গে। তো আমি সামনের দিকে, আমি, হরেন্দ্র মিশির আরও দুজন সিপাই, পেছন দিকে প্রতাপ, অসিত বেরা আর একজন সিপাই। আমরা সামনে থেকে ওই ভদ্রমহিলাকে দিয়ে ডাকাচ্ছি, কোনো সাড়া নেই, কিচ্ছু নেই। তো হঠাৎ পেছন থেকে একটা গুলির শব্দ পেলাম। আমি দৌড়ে গেছি কি হয়েছে দেখতে। পেছন দিকে গেছেন? হ্যাঁ। হ্যাঁ। দেখি প্রতাপ মানে মুখটা একদম থমকে দাঁড়িয়ে আছে, আর অসিত বেরা কনস্টেবল, সেও চুপচাপ দাঁড়িয়ে আছে, সাইডে বেরিয়েছে, মানে সরে গিয়েছে সরে স্পট গেছে। থেকে? হ্যাঁ, দরজা থেকে সরে গেছে। এখন কী হলো জানলাম, যেটা যে প্রতাপ গিয়ে ওই দরজায় নক করেছে, ওটা বেড়ার দরজা। হঠাৎ অসিত বেরা প্রতাপকে ঠেলে সরিয়ে দিয়ে কিছু একটা ধরে বসে পড়েছে। অসিত বেরার মাথার উপর দিয়ে গুলি চলে গেল, দুটো পরপর। ওই একটা ব্যারেল বেরিয়েছে ওই ফাঁক দিয়ে, সেটা অসিত বেরা দেখতে পেয়েছে। মানে ওইটা যদি না দেখে, সেদিন প্রতাপ মিত্র মারা যায়। তারপরে দেখলাম আমরা এইভাবে কিছু করা যাবে না। তখন হরিণঘাটা থানাতে রুনুবাবুকে আমরা এখান থেকে কীভাবে খবর দেবো বুঝতে পারছি না। তো হরিণঘাটা থানায় আমাদের একজন ভিতরে ক্রিমিনাল রয়েছে, আপনারা বাইরে পাহারায় রয়েছে? হ্যাঁ, হরিণঘাটা থানায় পাঠালাম একজনকে, সেই লোকজন নিয়ে এলো। ওখান থেকে গ্যাস গ্রেনেড আনানো হলো, আনিয়ে ওই টিনের জানলা বন্দুকের বাঁট দিয়ে ভেঙে, সঙ্গে আমাদের আর্ম পুলিশ ছিল, কলকাতা পুলিশের, তাদের রাইফেলের বাঁট দিয়ে ভেঙে গ্যাস গ্রেনেড ছুঁড়লাম।
তার আগে ওর বউকে বের করে আনা হয়েছে, ওর মাকে বলে 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 ওর বউ বেরিয়ে এসছে। আচ্ছা, তো বউ বেরিয়েছে যখন, তখন আপনার ভিতরে ঢুকতে পারেননি? কি করে ঢুকবো? আচ্ছা, অসিত বেরা একবার ছাতে উঠেছিল, ছাতে গুলি চালিয়েছে। আচ্ছা, তো সুতরাং যেদিকেই যাবো সেদিকেই তো গুলি চালাবে, আর আমরা তো ওর পজিশন ঢুকতে গেলে তো একটাই জায়গা দিয়ে ঢুকবো, কিন্তু ও তো জানে কোথায় আমরা কোনখান দিয়ে ঢুকবো, ও কোথায় আছে সেটা তো আমরা জানি না। ওর কাছে যথেষ্ট পরিমাণে হ্যাঁ, ফায়ার আর্মস এবং কার্টিজ রয়েছে। তো তারপরে আমরা ওই দরজার দুদিকে দাঁড়িয়ে আছি, যে ওকে তো বেরোতেই হবে এবারে গ্যাস গ্রেনেড চার্জ করলে। ও সামনের দরজাটা খুলে ফায়ার করতে করতে বেরিয়ে আসছিল, তখন আমিও চালিয়েছি, ওদিক থেকে হরেন্দ্র মিশিরও গুলি চালিয়েছে, দুজনেই কোনাকুনি গুলি লেগেছে। একটা বোধহয় মাথায়, একটা এরম জায়গায়, এই দিকে সাইডে, সামনে পড়ে যায় উপুড় হয়ে, অর্ধেকটা বডি ভেতরে, অর্ধেকটা বডি বাইরে, মানে ঘরের। হ্যাঁ। এইবারে ঘরের ভেতর ঢুকে সেই চোখে জল ফল দিয়ে, জল কাপড় রুমাল ভিজিয়ে জল ফল দিতে দিতে, কারণ আমরাও তো দেখতে পাচ্ছি না কিছু। একটা ব্রিফকেস পাওয়া গেল, তাতে 21.5 হ্যাঁ, 2,10,000 টাকা। বাপরে বাপ, ওই সময়? হ্যাঁ। এটা কবেকার ঘটনা বলছেন? ওই 90s কাছাকাছি। তো তারপর ওই টাকাটা নিয়ে আসে, এইবারে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে তখন। আগের দিন সন্ধ্যা থেকে চলছে পুরো কাজ। হ্যাঁ, মানে আগের দিন দুপুরেও খাওয়া হয়নি আমাদের। আচ্ছা, তো ওই ততক্ষণে তো বাস ফাস চালু হয়ে গেছে, রাস্তায় একদম রাস্তার ধারেই, এটা একটা ফাঁকা জমি, তারপরেই বাড়িটা। তো বাস ফাস দাঁড়িয়ে গেছে ওখানে, লোকজন নেমে এসছে। তো এর মধ্যে কি করব, পাশে এর দোকান থেকে বলা হয়েছিল কচুরি আর ছোলার ডাল দিয়েছে, বসে বসে খাচ্ছি, পাশে বডি পড়ে আছে। এটা তো কিছু করার নেই তখন, মানে যা খিদে পেয়েছে মনে হচ্ছে যা হয় হোক, খেয়ে তো নি আগে। সত্যিই তাই। তারপরে এখন সিনেমায় দেখা যায় যে একটা অপারেশনে গিয়ে সেই সময় তারা খাওয়া দাওয়া করছে, আসলে প্র্যাকটিক্যালি এটাই, কিছু করার থাকে না। তারপরে আমরা ওই, তখন তো ডাইরেক্ট ফোনেরও ব্যবস্থা ছিল না, তো ইয়ে করা হলো, রুনুবাবুকে আমরা কন্ট্যাক্ট করলাম। ওই প্রতাপ চলে গেল ওখানে, গিয়ে হরিণঘাটা থানা থেকে ওদের ওই নদিয়া কন্ট্রোলে বলছে, নদিয়া কন্ট্রোল লালবাজার কন্ট্রোলে বলছে, বলে আবার সেই রিপ্লাইটা দিচ্ছে। রুনুবাবু শুনেই বললেন যে তোরা থাক কিছুক্ষণ, আমি লোক পাঠাচ্ছি, তোরা চলে আসবি। ঘন্টা দুয়েকের মধ্যে আমাদের সিনিয়র আরও কিছু কলিগ গেলেন, আমি প্রতাপ, আমাদের গ্রুপটা বেরিয়ে চলে এলাম। বাকি সব ওরাই করেছে ওখানে যা করার, সিজার ফিজারগুলো আমরা করে দিয়ে এসেছিলাম।